জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট আমলে নিলেন ট্রাইব্যুনাল। স্বচ্ছতা নিশ্চিতে শুনানি কার্যক্রম সরাসরি সম্প্রচার। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। আপিল বিভাগের রায়ে প্রায় এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী। দাড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে না হলে অনিশ্চয়তায় পড়বে নির্বাচন, শঙ্কা বিএনপি নেতাদের। বিচার এবং সংস্কার বিলম্বিত করার অভিযোগ। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 উপদেষ্টাকে স্মারকলিপি দিলেন কর্মচারী-কর্মকর্তারা। কিছু ধারায় অপপ্রয়োগের শঙ্কা আছে বললেন জ্বালানি উপদেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ আমলে নিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো এজলাস থেকে আনুষ্ঠানিক অভিযোগের শুনানি টেলিভিশন, ইউটিউব আর ফেসবুকে সরাসরি দেখল পুরো বিশ্ব। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই মামলার পরে শুনানি হবে 16 জুন, আর সেদিন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দেশের ইতিহাসে প্রথম এজলাস থেকে বিচার কাজের সরাসরি সম্প্রচার। টেলিভিশন, ইউটিউব, ফেসবুক পেজে যুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দেখেন লাখো মানুষ। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে তুলে ধরা হয় জুলাই আন্দোলনের প্রেক্ষাপট। আসামিগণ মার্ডার, টর্চার, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আন্দোলন যখন তুঙ্গে তখন টেলিফোনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে, এমন নির্দেশনাও আসে তার কাছ থেকেই। আন্দোলন দমাতে প্রাণঘাতী লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনাও ছিল তার। শেখ হাসিনার গ্যাং অফ 4-এর কথাও তুলে ধরে প্রসিকিউশন। বলা হয়, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরিকল্পনায় চলত গুম, খুন আর ধরপাকড়। তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। চিফ প্রসিকিউটর বলেন, এই আদালত এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসে দলিল হয়ে থাকবে। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, এ বিচার অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। যেই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরের শুনানি 16 জুন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর পরের ধাপে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ঠিক হবে সুস্পষ্ট কি অভিযোগে বিচার হবে শেখ হাসিনার। দেশের বিচার বিভাগে আজ যুক্ত হলো এক নতুন অধ্যায়। ট্রাইব্যুনালের বিচার কাজ দেখল একই সাথে পুরো বিশ্ব। আর এমন উদ্যোগ বিচার বিভাগে বাড়াবে স্বচ্ছতা, এমন প্রত্যাশা আইনজীবী সহ সকলের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।
প্রায় এক যুগ পর নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াত ইসলামী। আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার ফলে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় বাতিল হয়ে গেল। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আইনজীবীরা। বিকেলে সংক্ষিপ্ত রায়ের কপি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন থাকবে কিনা তার ভাগ্য নির্ধারণী দিন ছিল রোববার। তাই সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গণে ছিল জামাত নেতাকর্মীদের অবস্থান। সকাল 10টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এতে এক যুগ আগে হাইকোর্টের দেয়া জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার রায়কে বাতিল করেন সর্বোচ্চ আদালত। রায়ে আদালত বলেন, নিবন্ধন অবৈধ করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা ন্যায়সঙ্গত হয়নি। পাশাপাশি দলটির অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। পলিটিক্যালি মোটিভেটেড পিআইএল বা রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল। আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানান নির্বাচন কমিশনের আইনজীবীও। ইসির উপর যে ডিরেকশনটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামের কনস্টিটিউশনের উপর ওনারা যেটা রিভিউ করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন, ওই পর্যায় থেকে ওনারা আবার শুরু করবেন। এটা হচ্ছে ইলেকশন কমিশনের উপর অনারেবল কোর্টের ডিরেকশন। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। ওইটা বলছেন ওনাদেরকে অন্যভাবে সমাধান করতে হবে। আরেকটি আলোচিত ইস্যু ছিল জামাতের প্রতীক দাড়িপাল্লা থাকবে কিনা। প্রতীক ফিরে না পেলেও দলটির আপত্তি থাকবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ এই প্রতীক ফিরে পেতে 2023 সালে জামাতের পক্ষ থেকে আদালতে একটি আবেদন করা হয়। এ মাসের 12 তারিখ সেই আবেদন প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করে জামাত ইসলামী। দলটির আবেদন মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। 2008 সালে নভেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামাত। ইসির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে পরের বছর রিট করেন 25 ব্যক্তি। 2013 সালের 1 আগস্ট দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 5 আগস্টের পট পরিবর্তনের পর নানা দিক দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও পরিবর্তন ঘটছে। দেশের সর্বোচ্চ আদালত থেকে এক যুগ আগে জামাতের নিবন্ধন বাতিল হয়। ঠিক এক যুগ পরে এসে এই সর্বোচ্চ আদালত থেকে আবারও নিবন্ধন ফেরত পেল জামাত। এখন দেখার বিষয়, সামনে নির্বাচনে জামাত এত বড় একটা সুযোগ কিভাবে কাজে লাগায়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে সেই অনুযায়ী আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন ইস্যুতে বলেন, এই বিষয়েও উচ্চ আদালতের নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। ডিসেম্বরে না হলে জাতীয় নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিতর্কিতদের বাদ দিয়ে ছোট উপদেষ্টা পরিষদের অধীনে নির্বাচন আয়োজন করা উচিত। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন দাবি করেন, বিচার এবং সংস্কার বিলম্বিত করছে সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ছাত্রদের দুর্নীতির লাইসেন্স দিয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না।
সভায় যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে জাতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে অন্তর্বর্তী সরকার। বিচার, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অভিযোগও করেন তারা। আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাসের চেয়ে কঞ্চি দড়, তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব টচিব আছে, প্রেস সচিব, এই সচিব ওই সচিব, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। প্রেসক্লাবেই সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডিসেম্বরের মধ্যে না হলে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, রোজা, ঈদ, পাবলিক পরীক্ষা ও বর্ষার কারণে আগামী জুনের মধ্যে নির্বাচন সম্ভব নয়। আপনি ডিসেম্বরের মধ্যে যেদিন সুইটেবল মনে করেন আপনারা ডেট ঘোষণা করেন। আমরা মনে করি এই কারণে আপনারা জুন মাসে নির্বাচন করতে পারবেন না। এর থেকে যদি বিলম্ব হয় আপনারা এমন সব ষড়যন্ত্রের মোকাবেলা হবেন যে কখন নির্বাচন হয় আমরা অনিশ্চিত। ন্যূনতম ঐকমত্যের বিষয়গুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন বিএনপি নেতারা। কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। যদি অন্য কোনো যুক্তি থাকে সরকার পরিষ্কার করুক। আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন? কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি যোগ দিবে বলেও জানান দলের নেতারা। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পথচারীরা। কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাড়িঘর এবং দোকানপাটেও। এদিকে টানা বর্ষণার উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, শেরপুর এবং সিলেটের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে প্রাণ গেছে একই পরিবারের 4 জনের। এদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর পানি। ভারী বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম, হাঁটু পানির নিচে চকবাজার, বাকুলিয়া, 2 নম্বর গেট, মুরাদপুর, আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকা। পানি ঢুকেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আর ঘরবাড়িতে। বেশি ভোগান্তিতে পড়েন সকালে কর্মস্থলগামী মানুষ আর শিক্ষার্থীরা। দেখা দেয় গণপরিবহন সংকট। পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। পানি নামতে থাকায় দিন শেষে অনেক এলাকায় স্বস্তি ফিরেছে, তবে নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা। জানান, অধ্যাদেশ বহাল রেখে ত্রুটিপূর্ণ ধারা নিয়ে আলোচনা হতে পারে। অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের স্মারকলিপি গ্রহণের সময় তিনি এই মন্তব্য করেছেন। এ সময় ভূমি ও পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে কর্মপরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। অন্যদিকে অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিল না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা। সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নবম দিনের মতো আন্দোলনে সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম উপদেষ্টাদের স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে জড়ো হন সচিবালয়ের বাদামতলায়। সেখান থেকে মিছিল করে 3 দফা দাবিতে 3 উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন তারা। উপদেষ্টারা জানান, চাকরি অধ্যাদেশের কোনো ধারায় ত্রুটি থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানো হবে। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন তারা। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে, 37 ক, এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। এটাতে যে একটা ডিফেক্ট আছে, ইনহেরেন্ট একটা ডিফেক্ট আছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ সচেতন। দেশটা একটা সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক, আমরা সকলের সীমা পরিসীমা ঠিক করে নিই, সেখানে অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি, শৃঙ্খলাও তেমন থাকে সেটাও সেরকম জরুরি। অধ্যাদেশ করা বা করা এটা একক কোনো উপদেষ্টার ব্যাপার না, এটা উপদেষ্টা পরিষদের ব্যাপার। সেখানে আমি যে ব্যাপারটা যেমন সচিব কমিটির রিপোর্ট সম্পর্কে আমি জানি, আপনাদের বক্তব্যটা আপনারা দিলেন, এটাও আমি শুনলাম। সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার,
মানে সেই কালচার অনুসারে ইয়ে করবেন। আন্দোলনের কারণে সচিবালয়ের কর্মপরিবেশ যেন নষ্ট না হয় সে বিষয়ে কর্মচারী নেতাদের সতর্ক করেছেন উপদেষ্টারা। ঐক্যফ্রাম নেতারা বলছেন অধ্যাদেশের সব ধারা বাতিল চান তারা। ভিতর থেকে এমন কাউকে বা কারা এই আইনটি প্রয়োগের জন্য উৎসাহিত করলো, আবার কর্মচারীদেরকে সরকারের অনুগত বন্ধু দ্বারা তাদেরকে আবার শত্রুর কাতারে দাঁড় করানোর একটা অপপ্রয়াস। 7 দিনের মধ্যে নোটিশ করা এবং নোটিশ জারির 7 কার্যদিবসের মধ্যে শুনানির বাধ্যবাধকতা থাকায় কর্মচারীদের আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। গুরুত্ব সহকারে বিবেচনা করে এটা যত দ্রুত সম্ভব এই আইনটা বাতিলের পক্ষে আমরা কোন আংশিক সংশোধন পরিবর্তনের পক্ষে আমরা নই। আমরা এটা 100% আমরা বাতিলের পক্ষে। এই আইন বাতিল করব, আমাদের রক্তবিন্দু থাকা পর্যন্ত, বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা এই আইন মেনে নেব না এবং আমরা মাঠে ময়দানে সারা বাংলায় আমাদের এই দাবি ছড়িয়ে দেব। ঈদের আগে চাকরি অধ্যাদেশ বাতিল চায় কর্মচারী ঐক্য ফোরাম। এর অংশ হিসেবে সোমবার স্মারকলিপি দিবেন এলজিআরডি ও তথ্য উপদেষ্টাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও জানিয়েছেন, কৃষি, পাট, সামুদ্রিক মৎস্য এবং গবেষণায় বিশেষ গুরুত্ব দিয়ে চীন বাংলাদেশকে বাণিজ্য ও ব্যবসায় সহযোগিতা দিতে প্রস্তুত। রোববার ঢাকায় চীন বাংলাদেশ বিনিয়োগ এবং বাণিজ্য সম্মেলনে অংশ নিতে আসা চীনা ব্যবসায়ী ও শিল্পপতিদের একটি বড় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রী ওয়েনতাও। সন্ধ্যায় তিনি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। বাংলাদেশে ক্রমবর্ধমান ভোক্তা প্রবণতার কথা উল্লেখ করে চীনা মন্ত্রী বলেন, তিনি রাত 10টার পরও বিপণী বিতানগুলোতে ভিড় দেখে মুগ্ধ হয়েছেন। জানান যে 2030 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 9ম বৃহত্তম ভোক্তা বাজার, এমন পূর্বাভাসও রয়েছে। ফেনীর সীমান্তবর্তী এলাকায় নো ম্যানস ল্যান্ডে খনন করা খাল বন্ধ করে দিয়েছে বিএসএফ। শনিবার দুপুরে পরশুরামের নিজ কালিকাপুর রাঙামাটি এলাকায় খাল কাটছিল বিএসএফ। এ নিয়ে যমুনা টেলিভিশন একাধিক সংবাদ প্রচার করে। রোববার মুহুরী নদীর পানি সেই খাল দিয়ে ঢোকা শুরু করলে বিজিবি বিষয়টি স্থানীয় বিএসএফ কর্তাদের জানায়। পরে রোববার রাতে সেই খালের মুখে বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়। বিজিবি জানায়, বিএসএফ তাদের দেশের পানি সরানোর জন্য এই খাল খনন করেছিল। গত কয়েকদিনের বন্যায় ভারতের বিলোনিয়া শহরে পানি উঠে যায়। এই ছিল এখনকার মতো যমুনা নিউজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।